Assalamualaikum everyone. I'm Zakia Kareem. I'm the founder and a full-time faculty of Head Start. আজকে আমি এসেছি আমার খুব একজন প্রিয় স্টুডেন্ট আতাউল্লাহ তমালকে নিয়ে। উনি আজকে আপনাদের সাথে কিছু ভ্যালুয়েবল ইনসাইট শেয়ার করবেন ওনার এসএসসি জার্নি নিয়ে। সো তমাল, আপনি হচ্ছে এইচএসসি করেই এসএসসি তে এসেছেন। আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলেন। আমরা দেখতে পাই যে অনেক স্টুডেন্টসরা এসএসসি নেওয়ার সাহসটা পান না, বলেন একটা প্রফেশনাল কোয়ালিফিকেশনে যাব এসএসসি এইচএসসি কমপ্লিট করেই। সো আপনি যদি ওনাদের একটু বলতে পারতেন আপনাকে কি মোটিভেট করেছে এসএসসি নেওয়ার জন্য? সো আমি যে প্রিভিয়াস ইনস্টিটিউশনে ছিলাম এইচএসসিতে, সো সেখানে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, বাট আমার ইনস্টিটিউশনের কিছু অ্যাক্টিভিটিসের কারণে হয়তো আমার সায়েন্স নিয়ে খুব বেশি একটা ইন্টারেস্ট হয়নি। সো আমি চাচ্ছিলাম যে আমি আসলে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে মুভ করে অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে যাব। সো আমার মাথায় তখন কাজ করলো যে না, কেন অ্যাকাউন্টেন্সিতে যাওয়াটাই তো বেটার মনে হচ্ছিল আমার স্যার। সো আমি তখন ভার্সিটিতে পড়াশোনার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করি, এক্সাম দেওয়ার প্রিপারেশন শুরু করি, বাট আমি আমার ডিজায়ার্ড সাবজেক্টটা আসলে ভার্সিটিতে পাচ্ছিলাম না। সো দেখা গেলো যে কি আমি খোঁজা শুরু করলাম যে আসলে কি অল্টারনেটিভ আছে আশেপাশে। সো তখন আমি এসএসসি সম্পর্কে জানতে পারি। সো এসএসসিতে দেখলাম যে তারা অ্যাকাউন্টেন্সি পড়াচ্ছে। সো এবং সাইড বাই সাইড যেহেতু আমি কোনো ভার্সিটিতে চান্স পাচ্ছিলাম না, আমার তো একটা গ্র্যাজুয়েশনও দরকার। সো দেখলাম যে এসএসসির সাথে যেহেতু অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটির পিএসসি যে ডিগ্রিটা অ্যাকাউন্টেন্সির উপরে, সেটাও লিঙ্কড আপ। সো আমি চাইলে এসএসসি পড়ার মাঝে মাঝে পড়ার পাশাপাশি আমি চাইলে একটা একাডেমিক সার্টিফিকেটটাও নিতে পারছি। সো সেটা আমাকে ভালোভাবে মোটিভেট করেছে আসলে অ্যাকাউন্টেন্সি পড়া, যেহেতু অ্যাকাউন্টেন্সি পড়া হচ্ছে, একটা গ্র্যাজুয়েশন হচ্ছে। সো সেই জায়গা থেকেই আসলে সেটা আসা। আর যেটা বললেন আপনি যে আসলে অনেকে সাহসটা পাচ্ছে না, আসলে এটা একটু রিস্কি, যেহেতু বাংলাদেশে গ্র্যাজুয়েশন সবাই ভর্তি হয়ে গেলে বিভিন্ন ভার্সিটিতে বের তারা হবেই, বাট এখানে আসলে একটু রিস্ক থাকে। অনেকে জানি আমরা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি প্রফেশনাল কোয়ালিফিকেশন, অনেকে আবার ড্রপ আউট হয়ে যায়। সো একটু রিস্ক থাকে, বাট আমি আসলে রিস্কটা নিয়েই আসলে সেটা আসা, দেখা যাক কি হয় সেখান থেকে। আই মাস্ট সে ইউ হ্যাভ চোজেন ওয়াইজলি। আচ্ছা, সো আমরা যদি আগাই, আপনি এইচএসসি করেই যে এসএসসিতে আসলেন, আপনি তো বাংলা মিডিয়াম থেকে এসেছেন। সো দেখা যাচ্ছে পুরো পড়ালেখাটা আমরা ইংলিশে পাচ্ছি, তো আপনার প্রিভিয়াস স্টাডি ছিল বাংলাতে। সো আপনি কি এটা নিয়ে কোনো স্ট্রাগল ফেস করেছেন, বা যদি ফেস করে থাকেন আপনি কিভাবে ওভারকাম করেছেন? আচ্ছা, সো আমি আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু সায়েন্স এবং আমি বাংলা মিডিয়াম থেকে এসেছি, বাট আসলে আমার যে ইনস্টিটিউশন ছিল সেখানে তারা বাংলা ভার্সনটা পড়াতো না, ইংলিশ ভার্সনটা পড়াতো। বাংলা মিডিয়াম বাট ইংলিশ ভার্সন। সো আমাকে আসলে ইংলিশ নিয়ে খুব বেশি একটা স্ট্রাগল করতে হয়নি, বিকজ আমি ল্যাঙ্গুয়েজের যে ভাব সেই জিনিসটা আমি আসলে আগের থেকেই জানতাম। সো ল্যাঙ্গুয়েজ নিয়ে আমাকে কোনো স্ট্রাগল করতে হয়নি। সাইড বাই সাইড থাকে যেটা আসলে, সেটা আসলে নলেজের বিষয়টা। নলেজটা আসলে আমি আমার সিএটি লেভেল থেকে শুরু করার কারণে, একদমই গ্রাউন্ড লেভেল থেকে শুরু করার কারণে সেই নলেজটা আমি গ্যাদার করতে পেরেছি, একদমই এবিসিডি থেকেই শুরু করা। সো সেটা নিয়ে আমাকে স্ট্রাগল করতে হয়নি। এসএসসি আসলে তাদের কোর্সটাকে এইভাবেই ডিজাইন করেছে যেন যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসলে তারা খুব ইজিলি হচ্ছে। আপনাদের 4টা অ্যাডিশনাল পেপার হচ্ছে। সো ওই 4টা পেপার করে আমি খুব ইজিলি আসলে কভার করতে পেরেছি। ওকে, সো আপনি খুব ইজিলি স্মুথলি আপনার ফাউন্ডেশন লেভেলটা কমপ্লিট করে স্কিল লেভেলে চলে আসলেন। সো স্কিল লেভেলে আমরা সবাই জানি আপনি হচ্ছে 3টা পেপারে হাই অ্যাচিভার হয়েছেন। স্টুডেন্টসরা দেখা যাচ্ছে যে সিইটির থেকে স্কিল লেভেলে যাওয়ার পর স্ট্রাগল করছে, কয়টা পেপার দিব, এবার এক্সাম দিব কিনা। এখানে আপনি এত কুইকলি, ইফ আই নট রং, আপনি 1.5 বছরে কমপ্লিট করে ফেলেছেন স্কিল লেভেল, অ্যান্ড নট অনলি দ্যাট, আপনি 3টা পেপারে হাই অ্যাচিভার ছিলেন। সো আপনি কিভাবে আপনার জার্নিটাকে ডিসক্রাইব করবেন? সো এসএসসিতে আসলে আমি যতটুকু বুঝতে পেরেছিলাম অনেক আগে থেকেই ফাউন্ডেশন লেভেল করার পাশাপাশি, তখনই বুঝতে পেরেছি আসলে এসএসসিটা আসলে কনসিস্টেন্টলি পড়ার বিষয়। সো এমন না যে আমি আসলে এক্সামের আগের দিন করে সব কিছু পেরে ফেলবো বা সব কিছু বুঝে ফেলবো, সেটা আসলে পাস করার জন্যই হয়, নলেজের ইনডেপথটা পাওয়া যায়। সো আমি চেষ্টা করতাম সবসময় কনসিস্টেন্টলি পড়ালেখা করার। ক্লাস হলো, আজকে ক্লাস হলো, সেই ক্লাসের বিষয়ে যে পড়াশোনার বিষয়গুলো থাকে সেগুলো আমি বাসায় গিয়ে কমপ্লিট করে ফেলতাম, প্র্যাকটিস করতাম রেগুলারলি। সো এগুলো আমাকে খুব ভালো হেল্প করেছে আসলে স্টাডিটাকে স্মুথলি কন্টিনিউ করতে। যেহেতু প্র্যাকটিসের বিষয় আছে, স্কিল লেভেলের কথা যদি বলি, স্কিল লেভেলের কথা এক্সাম টেকনিক নিয়ে অনেক কিছু আমাদের কাজ করতে হয়, যেহেতু এক্সামে টাইমটা অনেক কনস্ট্যান্ট, অনেক কিছু চিন্তা করতে হয়। সো মার্কিং সিস্টেম আছে। সো আমাকে টেকনিকগুলোকে খুব স্ট্রিক্টলি ফলো করতে হয় যেন আমি ভালোভাবে সব কিছু লিখে আসতে পারি, এবং নলেজ তো অবশ্যই। সেক্ষেত্রে আমাদের টিচার যারা আছে তাদের গাইডেন্সটা ফলো করতে হয়। তারপরে এক্সামিনারের রিপোর্ট, আসলে এসএসসি এক্সামিনাররা আমাদের কাছে কী এক্সপেক্ট করে সেই অনুযায়ী নিজে এক্সামের অ্যান্সারগুলোকে সাজাতে হয়। প্লাস হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আপনাকে শিখতে হলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কারণ 3 ঘন্টার এক্সাম। দেখা গেছে যে আমরা যখন প্র্যাকটিস করা শুরু করতাম তখন 3 ঘন্টার এক্সাম, বাট আমার একটা কোশ্চেন করতেই 4 ঘন্টা লেগে যাচ্ছে। সো আমাকে রেগুলারলি সেই প্র্যাকটিসটা করে লিমিটেড টাইমের ভিতরে আনতে হয়, যেন আমি লিমিটেড টাইমের ভিতরে যে এক্সামের যে টাইম ডিউরেশন আছে সেটার ভিতরে যেন ফুল অ্যান্সার করে চলে আসতে পারি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনি এই জিনিসটাকে হাইলাইট করেছেন যে রেগুলারিটিটা কত ইম্পর্টেন্ট, রেগুলারলি ক্লাসেস অ্যাটেন্ড করা।
আই বিং এ টিচার অফ স্কিল লেভেল এজ ওয়েল, আমি এই জিনিসটা অফকোর্স ফেস করি ট্রাবলটা, যে স্টুডেন্টদের রেগুলারলি ক্লাসে হয়তো পাচ্ছি না। সো আপনি একজন রেগুলার স্টুডেন্ট ছিলেন, অ্যান্ড এটা আপনাকে অফকোর্স কন্ট্রিবিউট করেছে আপনার স্কিল লেভেল পাস করার জন্য, দ্যাটস আ ভেরি গুড থিং। অ্যান্ড অলসো আপনি যে বললেন প্র্যাকটিস করতে হবে, মক্স দিতে হবে, থ্যাংক ইউ সো মাচ ফর হাইলাইটিং দিস। আচ্ছা, সো আরেকটা যে জিনিসটা আমরা ফেস করে থাকি স্টুডেন্টদের থেকে, স্কিল লেভেল থেকে পি লেভেল একটা ট্রানজিশন লেভেল যায়। এটা একটা বিগ একটা ট্রানজিশন, বিকজ পি লেভেলটা একদম ডিফারেন্টভাবে টেস্ট করা হয়। সো এখানে আমরা দেখতে পাই অনেক স্টুডেন্টরাই এসে স্টাক হয়ে যান, বাট আপনার জার্নিটা অনেক স্মুথ যাচ্ছে। আপনি এখন একজন ফাইনালিস্ট, আপনি পি লেভেলের যে একটা পেপারে হাই অ্যাচিভারও হয়েছে। সো আপনি যদি আপনার এই বিষয়ে আপনার টিপসগুলো একটু যদি শেয়ার করতেন, কিভাবে আপনি ট্রানজিশনটা আসলে যেহেতু আমরা এসএসসি 3টা লেভেল, সো ট্রানজিশনটা আসলে প্রত্যেকটা লেভেলেই হয়। আমি যদি সিএটি লেভেল থেকে স্কিলে মুভ করি, সেখানে একটা ট্রানজিশন হয়, কারণ সিএটির এক্সাম প্যাটার্ন সেটা এমসিকিউ থাকে, বাট আমি স্কিলে গেলাম সেখানে এমসিকিউ এবং রিটেন মিক্স আপ থাকে। Yes. সো রিটেনের ক্ষেত্রে তো আপনাকে প্র্যাকটিস অবশ্যই করতে হবে, কারণ আপনাকে টাইপ করে লিখতে হবে, এমন না যে আপনি এমসিকিউ দাগালেন চলে আসলেন হয়ে গেল। সো সেক্ষেত্রে আপনি কি লিখবেন, কতটুকু লিখবেন, সেগুলো আপনাকে কাজ করতে হবে, সেগুলো আপনাকে দেখতে হবে যে এক্সামিনাররা কীভাবে লিখে, টিচাররা কীভাবে সাজেস্ট করতেছে, মক দেখে, মকের মার্কিং দেখে, মার্ক স্কিম দেখে, যে আসলে আমার কাছে একটা এক্সামিনার কতটুকু লেখা এক্সপেক্ট করছে। সো প্রত্যেকটা লেভেলে একটা ট্রানজিশন থাকে, কারণ আপনাকে সিএটি লেভেলে আপনি এমসিকিউর জন্য প্রিপারেশন নিলেই হচ্ছে, বিকজ আপনার কিছু লিখতে হচ্ছে না, বাট স্কিলে গেলে আপনাকে লিখতে হবে। সো সেক্ষেত্রে প্র্যাকটিসের সিস্টেমটাকে আমাদের চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টের সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। আবার যদি আমি স্কিল থেকে প্রফেশনালে যাই, সেখানে আমাকে আলাদা একটা ট্রানজিশন থাকে। স্কিলে আমার মোস্টলি 60% মার্ক থাকতেছে হচ্ছে এমসিকিউ, বাট আমি প্রফেশনাল গেলে আমার 100%ই আপনার রিটেন চলে আসতেছে। সেক্ষেত্রে কিন্তু আপনার 4টা কোশ্চেন 3টা কোশ্চেন লেখা লাগতেছে, সম্পূর্ণই রিটেন। তো সেক্ষেত্রে কিন্তু তখন আপনাকে আরও টাইম ম্যানেজমেন্টের উপরে আপনাকে অ্যাটেন্টিভ হতে হবে, বিকজ আপনাকে 4টা কোশ্চেন লিখতে হবে, 4টা কোশ্চেন লেখার ক্যাপাবিলিটিস আপনাকে রাখতে হবে। স্কিল লেভেলে মাত্র 2টা লিখতে হতো। সো এই গেল হচ্ছে আমাকে এক্সামের স্ট্রাকচার। তারপর যদি আমি বলি যে পড়াশোনার ব্যাপারে যদি বলি, পড়াশোনার ব্যাপারে সিএটি লেভেলে খুবই বেসিক জিনিসগুলো থাকে, বাট স্কিলে গেলে সেগুলোর ইনডেপথনেস আরও বেড়ে যায়। তো সেক্ষেত্রে আপনাকে ইনডেপথ নলেজ নিয়ে আগাতে হবে। আর প্রফেশনাল লেভেলে যদি যাই, প্রফেশনাল লেভেলে আসলে নলেজের দিক দিয়ে আসলে খুব বেশি যে আপনাকে গেইন করতে হবে এমনটা না, বাট যেসব নলেজ আপনি স্কিল লেভেলে গেইন করেছেন সেগুলোরই জাস্ট আপডেটেড কিছু ভার্সন, এবং এক্সাম প্যাটার্নটা অ্যাপ্লিকেশনটা একটু হচ্ছে বেশি, প্লাস হচ্ছে আপনাকে তখন থিঙ্কিং প্রসেসটাকে চেঞ্জ করতে হয়, কারণ এক্সামিনার হয়তো সেম টপিকটাকেই আপনাকে টেস্ট করতেছে, বাট স্কিলে একভাবে টেস্ট করলো, প্রফেশনাল লেভেলে আরেকভাবে টেস্ট করতে হয়। আপনি প্রফেশনালিজমটাকে বাড়াতে হয় আর কি, এটাই। ওকে, সো মার্কেটে আরেকটা জিনিস আমি জানতে পারি স্টুডেন্টদের থেকে, যে কোয়েরিগুলো আসে, সেটা হচ্ছে যে এসসিসিএ ইজ ইট এক্সপেন্সিভ, ইজ ইট কস্ট এফেক্টিভ? সো আপনার এই বিষয়ে কি মন্তব্য? এসএসসি এর বিষয় যদি আমি বলি, কস্টের বিষয় যদি বলি, কস্টের বিষয়টা হচ্ছে এসএসসি কস্টলি, বাট অনেকে দেখা গেছে আমরা ডিজায়ার্ড ভার্সিটি, পাবলিক ভার্সিটিতে পড়ার ক্ষেত্রে, ভর্তির ক্ষেত্রে হয়তো আমরা চান্স পাই না ঠিক ডিজায়ার্ড সাবজেক্টগুলোতে, বাট সেক্ষেত্রে অনেকে আবার প্রাইভেট ভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে কিন্তু যে কস্টটা দেয় তার থেকে কিন্তু এসএসসিটা আবার একটু কম খরচ। বাট দেখেন, আমার কথা যদি আমি চিন্তা করি, আমি বললাম যে আসলে এসএসসিতে গ্র্যাজুয়েশনের একটা সুযোগ আছে, সেক্ষেত্রে কিন্তু আমি যে এসএসসিটাও পড়তে পারলাম, আমি গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটাও নিতে পারলাম, সেই ক্ষেত্রে কিন্তু তুলনামূলকভাবে টোটাল কস্ট আমার প্রাইভেট ভার্সিটি থেকে কমই পড়ছে, যদি প্রাইভেট ভার্সিটিতে আমি গ্র্যাজুয়েশন করতাম প্লাস এসএসসি করতাম। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার জন্য অ্যাজ এ হোল যদি আমি চিন্তা করি, এসএসসি কোয়ালিফিকেশন প্লাস হচ্ছে গ্র্যাজুয়েশন ওবিও, আমার জন্য কিন্তু সেটা খুবই কস্ট এফেক্টিভ। আমার জন্য কিন্তু ভার্সিটির থেকে আমার কম খরচ লাগতেছে। সাইড বাই সাইড হচ্ছে এসএসসি এর বেনিফিটটা যদি আমি বলি, আপনি মেম্বার হয়ে যাবেন, আপনি ওয়ার্ক প্লেসে গেলে অবশ্যই একটা গ্র্যাজুয়েশনের, শুধুমাত্র গ্র্যাজুয়েশনের থেকে আপনার এসএসসি কোয়ালিফিকেশন প্লাস ওবিও ডিগ্রি দুটো মিলে যে ভ্যালুটা পাবেন, সেটা আপনার অবশ্যই যতটুকু খরচ করে আসছেন স্টুডেন্ট লাইফে তার থেকে বেশি আপনি ক্যাপিটালাইজ করতে পারবেন। সো আলটিমেটলি লং টার্মে গিয়ে আপনি ভালো একটা কিছু আর্ন করতে পারছেন, সো সেটার জন্য তো আসলে এভাবে খরচ করা যেতেই পারে। সো এটা আসলে বিগ ইস্যু না, বাট অনেকের ফাইন্যান্সিয়াল কনস্ট্যান্ট থাকতে পারে, সেক্ষেত্রে সেইটা ভিন্ন জিনিস। ওকে, সো আপনি পড়ালেখার পাশাপাশি আপনি একজন ফুল টাইম এমপ্লয়িও আছেন হেড স্টার্টে, আপনি অ্যাডভাইজারি উইংয়ে আছেন। সো আপনাকে এসিসিএ কিভাবে হেল্প করেছে আপনার ওয়ার্ক লাইফে? ওয়ার্ক লাইফে কীভাবে? এসএসসিতে আসলে আমি যখন জয়েন করলাম, সো এসএসসির টিচাররা অলরেডি ওয়ার্ক প্লেসে আছে, বিভিন্ন জায়গায় কাজ করছে, প্লাস হচ্ছে কিছু ফার্ম আছে যারা, যেখানে স্টুডেন্টরা রেগুলারলি কাজ করছে, পড়ালেখাও করছে ফার্মের কাজ করার পাশাপাশি। সো আমার একটা ভালো লিঙ্ক আপ ক্রিয়েট হয়েছে, যারা আর কি এই এমপ্লয়ারদের সাথে, এসএসসি মেম্বারদের সাথে, প্লাস অন্যান্য ব্যাকগ্রাউন্ডের এমপ্লয়ারদের সাথে। সো সেখান থেকে আমার লিঙ্ক আপ থাকার কারণে আমি ইজিলি একটা কাজের সুযোগ পেয়েছি।
সো সেখান থেকে আমাকে এসসি হেল্প করেছে। আর নলেজের দিক থেকে যদি বলতে চাই, নলেজ তো আমাকে অ্যাকাউন্টেন্সি শেখাচ্ছে, আইএফআরএস শেখাচ্ছে, আইএস শেখাচ্ছে, বিভিন্ন কিছু শেখাচ্ছে, ট্যাক্স শেখাচ্ছে। তো সেগুলো আমি ওয়ার্কপ্লেসে যেহেতু অ্যাপ্লাই করতে পারছি, আমার জন্য একটা ভালো হেল্পফুল হিসাবে কাজ করছে এসসি। প্লাস এই এক্সপিরিয়েন্সটা আমি এসসি কেও দেখাতে পারছি। তো সেক্ষেত্রে আমাকে মেম্বারশিপ নিতে হেল্প হচ্ছে, পিআর কমপ্লিট করতে হেল্প হচ্ছে। ওকে, আরেকটা যদি কোয়েশ্চেনে যাই, আরেকটা যেটা স্টুডেন্টদের থেকে কোয়েশ্চেন পাই হচ্ছে যে সিএ কেন বা এসিসিএ কেন, মানে আপনি কেন এসিসিএ চুজ করবেন ওভার সিএ? আচ্ছা, আমি যদি কোয়ালিফিকেশনের দিক দিয়ে বলি, সিএ এবং এসসিএ বোথ আর সেম ইন টার্মস অফ কোয়ালিটি। কোয়ালিটি নিয়ে কোনো ইস্যুস নাই। তারাও যে অনার বিয়ার করছে, এসসিও সেম অনার বিয়ার করছেন। সো আমি যদি বলি এসসিএতে ফ্লেক্সিবিলিটিটা একটু বেশি, কারণ সিএতে গেলে আমার হয়তো আমি এইচএসসি পরে জয়েন করেছি এসসিএতে। সিএতে গেলে যেটা হতো, সিএতে মেম্বারশিপটা নিতে গেলে আমাকে 3 ইয়ার্স বা 4 ইয়ার্সের আমাকে এক্সপিরিয়েন্স নিতে হতো, তাও সেটা আবার আইসিএবি রেজিস্টার্ড ফার্ম থেকে। সো আমার ওই সময়টাতে আসলে সিএ ফার্মে জয়েন করে এক্সপিরিয়েন্সটা নেওয়াটা আমার জন্য আসলে পসিবল ছিল না। বাট এসসিএতে দেখলাম যে না, আমার আমি স্টুডেন্ট হওয়া অবস্থায় হোক বা স্টুডেন্টে জয়েন হওয়ার আগের অবস্থা, লাইফের যে কোনো সময় যদি আমি কোনো এক্সপিরিয়েন্স গ্যাদার করে থাকি অ্যাকাউন্টেন্সি ফাইন্যান্স রিলেটেড, সেটাকে আমি এসসিএতে দেখাতে পারছি। সেটা কোথা থেকে করলাম সেটা ম্যাটার করছে না। সো সেটা আমার জন্য একটা গ্রেট ফ্লেক্সিবিলিটি ছিল। সো সেটার জন্য আমি এসসিএতে মুভ করেছি। সাইড বাই সাইড যেটা করলাম যে ওবিউ, সেটা তো আমি এসসিএ থেকে পাচ্ছিলাম না। বাট এসসিএ এর থ্রুতে এই গেটওয়ে ইউজটা করে আমি একটা অক্সফোর্ড ব্রুস ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন ডিগ্রি পাচ্ছি, যেটার কারণে যে আমার এইচএসসির পরে গ্র্যাজুয়েশন না করে সিএতে ফোকাস করার যে একটা লিমিটেশন ক্রিয়েট হয়েছিল এসসিএতে ফোকাস করার জন্য, যে আমার ওবিউ গ্র্যাজুয়েশনের ডিগ্রি নেই, সেটা আমার ফুলফিল হয়ে যাচ্ছে। ওকে, সো বেসিক্যালি ফ্লেক্সিবিলিটি ইজ মেইন ইস্যু, কোয়ালিটি ইজ নট এন ইস্যু। সো ফ্লেক্সিবিলিটি নট এন ইস্যু। ওকে, সো লাস্টলি আপনি যদি আমার ভিউয়ার্সদের বলতে পারেন যে আপনার ফিউচার প্ল্যানস কি? ফিউচার প্ল্যানস আপাতত যেহেতু আমার এসএসসি এর আর 2টা পেপার বাকি আছে, সো ইনশাল্লাহ ভেরি সুন অ্যাফিলিয়েশন হয়ে যাবে। সাইড বাই সাইড যেহেতু ওবিউ প্ল্যান আছে, সো ওবিউটা কমপ্লিট করব, প্লাস যা এখান থেকে শিখেছি সেগুলোকে ওয়ার্ক লাইফে ইউজ করা বিভিন্ন কোম্পানিতে, বা সেখান থেকেও লার্নিংস নেওয়া, এগুলোই আর কি। এসএটাকে শেষ করাটাই হচ্ছে আপাতত প্রাইম অবজেক্টিভ, প্লাস হচ্ছে ওবিউ। এবং যদি ফিউচারে গিয়ে মনে হয় যে না, আমাকে যেহেতু এসএসসি একটা গ্লোবাল পাসপোর্ট হিসেবে কাজ করছে আমার জন্য, সো আমি যদি বিভিন্ন কান্ট্রিতে মুভ করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে করতে পারি। প্লাস অন্যান্য যদি কোয়ালিফিকেশন, যেহেতু এসএসসি এর সাথে বিভিন্ন কোয়ালিফিকেশনের একটা এমওইউ আছে, সো যদি মনে হয় যে আমার বিভিন্ন কোয়ালিফিকেশন নেওয়া দরকার ওয়ার্ক লাইফে থেকে, সেক্ষেত্রে সেগুলো পার্সু করার ইচ্ছা আছে। Thank you so much, Toma, for your valuable time. And thank you, viewers, for being with us. আপনারা তমালের জার্নি থেকে আই হোপ অনেক ইন্সপিরেশন পেয়েছেন যে এইচএসসিতে আসার জন্য। আপনাদের এর বাইরেও অনেক প্রশ্ন থাকতে পারে যে এইচএসসি করে কিভাবে আসবো, বা হতে পারে আপনারা অনেকেই আছেন অন্য কোনো কোয়ালিফিকেশন করছেন, তাদেরও প্রশ্ন থাকতে পারে যে তারা কিভাবে এইচএসসিতে আসবে। সো আপনাদের যদি আরও অন্য কোনো প্রশ্ন থাকে, ইউ ক্যান অফকোর্স গেট ইন টাচ উইথ আস, ইউ ক্যান কন্ট্যাক্ট হেডস্টার্ট এনি টাইম অ্যান্ড উইল বি দেয়ার টু হেল্প ইউ। থ্যাংক ইউ।